স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। কোরবানির পশুর শতভাগ চামড়া রপ্তানিযোগ্য করা এবং এ খাতে কর্মসংস্থান বাড়াতে সারা বছর প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে কোরবানির পশুর মাংস প্রক্রিয়াজাতকরণ ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর কোরবানিতে ভারতের কোনো গরু না কেনার আহ্বান জানান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। প্রতি বছর দেশে কোরবানি পশুর 18 থেকে 35 কোটি বর্গফুট চামড়া রপ্তানি হয়, যার বাজার মূল্য $100 মিলিয়ন বেশি। তবে দক্ষ কষাই দিয়ে পশুর চামড়া সংগ্রহ করা গেলে বৈশ্বিক চামড়া রপ্তানির বাজারের অংশীদারিত্ব 3.5% থেকে উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় পশুর চামড়া সংরক্ষণ ও মাংস প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বাড়াতে রাজধানীর ফার্মগেটে কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানে মাংস প্রক্রিয়াজাতকরণ, চামড়া সংরক্ষণ এবং পশুর বিভিন্ন উপজাত সংগ্রহ ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয়ে ধারণা দেওয়া হয়। দেশের খামারিদের স্বার্থ রক্ষায় কোরবানির বাজারে ভারতীয় গরু বেচাকেনা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আমরা 1 মাস আগে থেকে যদি প্রত্যেকটা ইউনিয়নে টিউনোর নেতৃত্বে আমাদের প্রত্যেক জায়গায় পশু বিভাগের আমাদের প্রাণী সম্পদ বিভাগের একজন কর্মকর্তা রয়েছে, তাদের নেতৃত্বে যদি আমরা এবং ওই স্ব উপজেলায় যারা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় জেলাগুলিতে আছে সেই ছাত্রদেরকে সমন্বয়ে যদি আমরা কাজ করি, মাদ্রাসার ছাত্র আজকে যাদের যেই সকল প্রতিনিধি নিয়ে বসলাম, তাহলে জিনিসটা আমরা আরো বেশি বেটার করতে পারবো। আর মৎস্য প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী আমিনুর রশিদ বলেন, কোরবানি পশুর সব চামড়া রপ্তানিযোগ্য করা এবং এ খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার সারা বছর বিনামূল্যে প্রশিক্ষণ দেবে। জবাইয়ের প্রশ্নে এত হুজুরও পাওয়া যায় না, মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকেরা জবাইয়ের কাজটুকু করে। এই কারণে মাদ্রাসাতে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রাণী সম্পদ খাতে সম্পূর্ণতা ধরে রাখতে খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। সরকারিভাবে এবছর আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। প্রথম দিনে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড এবং জার্মানিতে প্রায় 7 টন আম রপ্তানি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিশ্বের 38টি দেশে আম রপ্তানি করা হচ্ছে। প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, লালন করি। এদেশ এগ্রিকালচার পণ্য উৎপাদনের জন্য বিশ্বের শ্রেষ্ঠতম স্থান। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে 6টি বিতরণ কোম্পানি। বিইআরসির গণশুনানিতে বলছে, পাইকারি বিদ্যুতের দাম, জ্বালানি ব্যয় ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে পরিচালন খরচ বেড়েছে। এই কারণে মূল্য সমন্বয়ের প্রয়োজন। এদিকে ভোক্তাদের স্বার্থে ক্যাব সব প্রস্তাবকে অযৌক্তিক বলে দাবি করেছে। এমনকি দাম কমানোর শুনানির আয়োজনের দাবি ওঠে। বিদ্যুতের দাম সমন্বয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানি শেষ হয়েছে। এতে পৃথক পৃথক প্রস্তাব তুলে ধরে 6টি বিতরণ কোম্পানিগুলো জানায়, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে। শুনানিতে অংশ নিয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মূল্য বৃদ্ধির সব প্রস্তাবের বিরোধিতা করেছে। ভোক্তা প্রতিনিধিরা বলছেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। দাবি উঠে দাম কমানোর শুনানি আয়োজনেরও। একসময় 6,000-2,000 টাকা রিক্সার মধ্যে একটা নাম্বার প্লেট ছিল, একটা মিনিমাম বৈধতা ছিল ইউনিয়ন পরিষদে নানা কিছুতে। তো যাদের কোনো বৈধতাই এস্টাবলিশ হয়নি এখনো, তাদের জন্য চিন্তা ভাবনার করার বিষয়টা আপনারা আরেকটু ভেবে দেখবেন। বেশিরভাগ অঞ্চলে কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই গ্রাহককে যদি তারা সার্ভিস দিতে পারতো, তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি লাভজনক প্রতিষ্ঠান থাকতো, কিন্তু তারা সেদিকে যেতে পারেনি। গরিব মেহনতি মানুষের, নিম্নবিত্ত মানুষের পকেট কেটে আরো সংকট তৈরি করি, তাহলে এর থেকে তো মুক্তি পাবো না।
সুতরাং সেইটাও আমাদের এই সমস্ত কোম্পানির সবার এই অ্যাটিটিউড থাকতে হবে। বিআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ভোক্তা স্বার্থের বাইরে যাবে না তারা। আপনাদের বক্তব্য যেটা বলছিলাম যে এটা লিখে নেওয়া হয়েছে এবং রেকর্ডেড হয়েছে। কমিশনের অন্যতম দায়িত্ব, প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না। শুনানির প্রথম দিনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 21% বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পিডিবি। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে মুক্ত রাখতে ও কল্যাণকর রাষ্ট্র গঠনে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। 2026-27 অর্থ বছরের বাজেটে প্রায় 14,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রেখেছে 1,30,000 কোটি টাকার বেশি। বিশেষ অগ্রাধিকার থাকছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির মতো ফ্ল্যাগশিপ প্রকল্পে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বরাদ্দ কিংবা আওতা বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে সঠিক উপকারভোগীর সংখ্যাও। বিস্তারিত প্রতিবেদনে। বেঁচে থাকার নির্মম সংগ্রামের গল্প বলছিলেন 80 ছুঁই ছুঁই আকলিমা বেগম। দীর্ঘ লড়াইয়ের এই জীবনে কখনো জোটেনি সরকারি সুরক্ষার কোনো অর্থ। কইরা তো দিল না, বয়স্ক ভাতা করলো না, বিধবা কাট করিয়া দিল না। শুধু আকলিমা বেগমই নন, এমন লাখো মানুষ যাদের জন্য প্রতি বছর বাজেটেই বরাদ্দ রাখা হয় লক্ষ কোটি টাকা। তাদের কয়জনের কাছেই বা পৌঁছে এই অর্থ? 5টা মাইয়া লইয়া অনেক কষ্ট করতেছে। কোনো সময় আমি বয়স্ক ভাতা পাইনি, কোনো সময় যেন আমাকে স্বামী নাই, আমরা কোনো সাহায্য পাইনি সরকারের তো। আসছে জুনেই প্রায় 19 বছর পর 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করবে বিএনপি সরকার। যদিও নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এরই মধ্যে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি আর কৃষক কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। আসছে বাজেটেও সামাজিক সুরক্ষার আওতা এবং বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত। দেশকে পূর্ণাঙ্গ কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা খাতে মোট বরাদ্দ 1,30,000 কোটি টাকার বেশি নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় ভাতার জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে 17,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য 14,500 কোটি, কৃষক কার্ডের জন্য 1,400 কোটি, মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সম্মানের জন্য 1,100 কোটি টাকা রাখা হয়েছে। আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীর সংখ্যা 41 লাখ আর কৃষক কার্ড 42,50,000-এ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এছাড়া খাল খনন কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা করা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতের আওতা ও বরাদ্দ বাড়ানো হলেও সঠিক উপকারভোগীর কাছে পৌঁছাতে না পারলে এর সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। তাই বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দিয়েছেন তারা। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়। আমরা 16 থেকে 20% অনিয়মের একটা বিষয় দেখেছি, যারা পাওয়ার কথা নয়। তো এদিকে নজর কিভাবে দেয়া হচ্ছে, এখানে ওই প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো, এখানে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার, কারণ এইসব সুবিধাভোগী নির্বাচনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সামাজিক সুরক্ষা খাতের এই বিনিয়োগকে সামাজিক ব্যয় হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখার তাগিদ বিশেষজ্ঞদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সামাজিক সুরক্ষা খাতে বাড়তি বরাদ্দ স্বস্তি দিতে পারে লাখো মানুষের জীবনে। তবে সেই সুবিধা কতটা কার্যকরভাবে তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেটি এখন দেখার বিষয়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এনবিআর কর আদায় করেছে 3,30,000 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র 65%। অন্যদিকে বেসরকারি বিনিয়োগ জিডিপির 22% নেমে এসেছে, যা 11 বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার পিআরআই আয়োজিত সেমিনারে উঠে আসে এসব তথ্য। পরিস্থিতি উত্তরণে বাজেট, রাজস্ব ও মুদ্রানীতির শৃঙ্খলের পাশাপাশি উৎপাদনশীল খাতে সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদরা।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজন করে প্রবৃদ্ধি পুনরুদ্ধার ও প্রাক বাজেট সংস্কার শীর্ষক সেমিনারে উঠে আসে দেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব সক্ষমতা শক্তিশালীকরণ, আর্থিক খাতের সংস্কার, প্রবৃদ্ধি পুনরুদ্ধারে করণীয় এবং বাজেট পূর্ব অগ্রাধিকার। এ সময় দেশের অর্থনীতির চিত্র তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। জানান, টানা ৮ মাস ঋণাত্মক প্রবৃদ্ধির পর এপ্রিলে রপ্তানি বেড়েছে ৩৩%। আর ২০২৫-২৬ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এনবিআর এর কর আদায় হয়েছে ৩,৩০,০০০ কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র ৬৫%। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২% নেমে এসেছে, যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। আমাদের একটা নতুন গ্রোথ মডেল দরকার এবং পলিসি মেকারদের ফোকাস হতে হবে প্রোডাক্টিভিটি and not populism. বিদেশি বিনিয়োগ বাড়াতে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে জোর দেওয়া জরুরি বলে জানান পিআরআই চেয়ারম্যান। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা বলে যাচ্ছি 20 বছর ধরে, we have not been able to do one free trade agreement. কেন? Because of our, আমি সেই শব্দটা ইউজ করছি, gargantuan tariff structure. সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অতীতের সংস্কার নিয়ে আলোচনা হলেও বাস্তবায়নে জোর পায়নি। রাষ্ট্রের উপর মাফিয়াতন্ত্রের প্রভাব ঠেকানো সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। রিফর্মের কথা বলছি, বাট রিফর্মটা যেন একটা স্লোগানে পরিণত না হয়। সব জায়গায় বলছি রিফর্ম রিফর্ম, কিন্তু আসলে কার্যত দেখা যায় না। আমরা এমনকি যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ও দেখলাম যে রিফর্মের মধ্যে আলাপ হয়েছে, কিন্তু রিফর্ম বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো সাফল্য দেখা যায়নি। উদ্যোগ হয়তো কিছুটা নেওয়া হয়েছে, কিন্তু সাফল্য দেখা যায়নি। দেশে বিনিয়োগ বৃদ্ধিতে রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা জরুরি বলেও জানান এ অর্থনীতিবিদ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। চারদিকে আধুনিক প্রযুক্তির ব্যস্ততা। কোথাও যান্ত্রিক বাহু নিখুঁতভাবে গাড়ির যন্ত্রাংশ তৈরি করছে, আবার কোথাও মানব সদৃশ্য রোবট মানুষের মতো করেই চা বানাচ্ছে, কোথাও আবার অতিথিদের পপকর্ন পরিবেশন করছে। প্রযুক্তির এই অভিনব ব্যবহার শুধু দর্শনার্থীদের মুগ্ধ করছে না, বরং দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের শিল্প ও দৈনন্দিন জীবন কেমন হতে পারে। চীনের শেনজেন রোবট ভ্যালিতে এখন যেন ভবিষ্যতের প্রযুক্তির দেখা মিলছে। একদিকে যান্ত্রিক রোবট গাড়ির যন্ত্রাংশ তৈরি করছে নিখুঁতভাবে, অন্যদিকে মানব সদৃশ্য রোবট চা বানাচ্ছে ও পপকর্ন পরিবেশন করছে। দেশটির গুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়া জুড়ে গড়ে উঠেছে শক্তিশালী রোবোটিক্স শিল্প। বর্তমানে শুধু শেনজেন রোবট ভ্যালিতেই রয়েছে 200টির বেশি রোবট তৈরির প্রতিষ্ঠান। তারা তৈরি করছে অত্যাধুনিক যন্ত্রাংশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি। এদিকে গোয়াংজুর পাঝো এলাকাকে গড়ে তোলা হয়েছে এআই ও ডিজিটাল অর্থনীতির কেন্দ্র হিসেবে। এখান থেকে তৈরি হচ্ছে ড্রোন, এআই এজেন্ট সহ নানা স্মার্ট প্রযুক্তি, যা দেশ বিদেশের বাজারে ছড়িয়ে পড়ছে। শেনজেনের রোবট শিল্প, দোয়াংজুয়ানের স্বয়ংচালিত প্রযুক্তি এবং দোয়াংগুয়ানের স্মার্ট উৎপাদন ব্যবস্থা মিলিয়ে গ্রেটার বে এরিয়া এখন চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য তৈরি একটি বহু ভাষাভিত্তিক এআই সিস্টেম এরই মধ্যে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার শুরু হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে দ্রুত সমস্যার সমাধান সম্ভব হচ্ছে, পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়ছে অনেকখানি। বর্তমানে চীনের উদ্ভাবনের ফলে গবেষণা, উৎপাদন ও বাজার সবকিছু মিলিয়ে পুরো একটি প্রযুক্তি ভিত্তিক শিল্পচক্র তৈরি হয়েছে। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 41 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5264 পয়েন্টে। এছাড়া যে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 233টির, কমেছে 93টির, অপরিবর্তিত রয়েছে 49টির দর। লেনদেন হয়েছে 67 কোটি 48 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল নাহি অ্যালুমিনিয়াম কম্পোসাইট প্যানেল পিএলসি, দ্বিতীয় অবস্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, তৃতীয় অবস্থানে মীর আক্তার হোসেন লিমিটেড। টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, দ্বিতীয় অবস্থানে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তৃতীয় অবস্থানে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি আমরা দেখি আজ সার্বিক সূচক বেড়েছে 21 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 14,700 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 117টির, কমেছে 58টির, অপরিবর্তিত রয়েছে 25টি দর। লেনদেন হয়েছে 30,39,00,000 টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময়ের দেখা যাচ্ছে আজ ইউএস ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 170 টাকা 27 পয়সা, বিক্রি হয়েছে 163 টাকা 19 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 148 টাকা 4 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 5 পয়সা। এছাড়া জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 80 পয়সা, বিক্রি হয়েছে 73 পয়সায়। সৌদি রিয়াল কিনতে খরচ হয়েছে 33 টাকা 23 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 54 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 62 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্য ছিল 99 টাকা 68 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 13 পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হয়েছে 1 টাকা 36 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 19 টাকা 92 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 92 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 20 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 2 জন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরিট অফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 20 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 31 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।